এরপরে আমাদের সর্বশেষ টপিক হচ্ছে বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা। আমাদের দেশে বিদ্যুতের চাহিদা তো প্রতিনিয়ত বাড়ছে, কারণ হচ্ছে নতুন নতুন অফিস হচ্ছে, স্কুল হচ্ছে, বাসাবাড়ি হচ্ছে, জনসংখ্যা যেহেতু বাড়ছে, সো বিদ্যুতের চাহিদা তো বাড়বেই, তাই না? নতুন নতুন বাসাগুলো হচ্ছে, সেখানে লিফট লাগানো হচ্ছে, তারপর হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি লাগানো হচ্ছে। এখন তো আগে তো হচ্ছে শুধুমাত্র বড় লোকেরা ইউজ করতে এসি, এখন তো সাধারণত মধ্যবিত্তরাও ইউজ করা শুরু করছে এসি। সো বিদ্যুতের চাহিদা কিন্তু মারাত্মকভাবে বাড়ছে, এবং এই যে বিদ্যুৎগুলো উৎপন্ন করা হয় এখানে কিন্তু প্রচুর কালো ধোঁয়া বা এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে মেশে, এবং এটার একটা বড় রিজন হচ্ছে মানে এটার ফলে যে আমাদের জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং জলবায়ু পরিবর্তনের ফলে যে কি মারাত্মক প্রভাব আমাদের পরিবেশে পড়ে সেটা আমরা জানি। এই যে খরার ছবি একটা দেখতে পাচ্ছ, খরার ফলে ফসল হয় না। সো আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর ভিতরে একটা হচ্ছে খাদ্য। সো সেইটাই আমরা হচ্ছে মানে সেটার ঘাটতি দেখা যাচ্ছে, কারণ কি ফসল হচ্ছে না। খরা যদি হয়, সেখানে যদি বৃষ্টি না থাকে তখন ফসল হয় না। তারপর হচ্ছে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে। এই মেরু অঞ্চলে এই বরফের ভিতর অনেক ধরনের প্রাণী থাকে, পেঙ্গুইন, তারপর আরও কিছু কিছু প্রাণী থাকে। সো ওদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এখন তুমি ভাবলা যে এই পেঙ্গুইন মরলে মরুক, আমার কি, আমি তো বেঁচে আছি, না, তোমারও প্রবলেম হবে। এই যে বরফগুলো গলে যাচ্ছে, এটা কিন্তু এক টুকরো আর দুই টুকরা না, বিশাল বিশাল বরফ। সো এই বিশাল বিশাল বরফের টুকরোগুলো যদি গলে যায়, তখন কি এই যে সমুদ্রের পানির পরিমাণটা বেড়ে যাবে। সো সমুদ্রের পানির উচ্চতাটা যদি বেড়ে যায়, এমনিতে তো আমাদের বাংলাদেশটা হচ্ছে নিচু অঞ্চলে অবস্থিত। সো বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, কুয়াকাটা, পটুয়াখালী, খুলনা, এইসব অঞ্চলগুলো কিন্তু হচ্ছে আস্তে আস্তে বন্যা সৃষ্টি হবে এইসব অঞ্চলগুলোতে, এবং আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাওয়া শুরু করবে। বিজ্ঞানীরা অলরেডি ধারণা করছেন যে আগামী কয়েক বছরের ভিতর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশাল একটা অংশ পানির নিচে ডুবে যাবে। সো এগুলো রোধ করার জন্য আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি যদি আমরা ব্যবহারটা একটু কমাই, বা আমরা তো চাইলেও একেবারে নাই করে দিতে পারবো না, ব্যবহার যখন করা শুরু করছি তো করতে হবে, বাট আমরা চাইলে একটু কমাতে পারি। এটা যদি পরিমাণটা একটু কমাই বা অপচয়টা রোধ করে, তাহলে কিন্তু এটা অনেক কমানো যায়। এই যে জলবায়ু পরিবর্তনটাই ওভারঅল কমানো যায়। তারপর আর কি আছে, আর হচ্ছে এই যে খরার ছবি একটা, একটু আগে আমরা যেটা খরার কথা বলছিলাম যে ফসল সৃষ্টি হয় না খরার কারণে, এর কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন। আর জলবায়ু পরিবর্তনের কারণ কি? কারণ হচ্ছে কলকারখানা কালো ধোঁয়া, এবং কলকারখানা কালো ধোঁয়া বা এইটা মেইন যে রিজনটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ইলেকট্রিসিটি উৎপাদন করার সময়। একটু আগে যেটার কথা বলছিলাম যে বন্যার কথা, বন্যা সৃষ্টি, এটার কারণে কিন্তু এই জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ। এটা এখানে আরও একটা বন্যার ছবি দেওয়া আছে, এটা মেবি শ্রীলঙ্কার একটা বন্যার ছবি। শ্রীলঙ্কা এরকম মেবি বন্যা হয়েছিল, আমি নট শিওর, আমি গুগল থেকে সংগ্রহ করছি ছবিটা। এই দেখো কলকারখানা থেকে কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে, এগুলো হচ্ছে বায়ুতে মিশে জলবায়ু পরিবর্তন করছে, আমাদের ক্লাইমেটটাকে চেঞ্জ করে দিচ্ছে। এর ফলে এইরকম প্রাকৃতিক দুর্যোগগুলো সংগঠিত হচ্ছে। সো আমরা যদি ইলেকট্রিসিটির ব্যবহারটা একটু কমাই, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আমাদের আর ফেস করতে হবে না। যেমন কি করতে পারি, বাসাবাড়ির অফিসে যে প্রয়োজনীয় সময়, যতটুকু সময় আমরা রুমে না থাকি ততটুকু সময় কিন্তু আমরা লাইটটাকে বন্ধ রাখতে পারি, এয়ার কুলার বা এয়ার কন্ডিশনার এসিগুলোকে বন্ধ রাখতে পারি, তাহলে কিন্তু অনেক বিদ্যুৎ সাশ্রয় হয়। তারপর হচ্ছে সাধারণ যে বাল্বগুলো যেগুলো অনেক বেশি কারেন্ট যায়, সেগুলো হচ্ছে এলইডি বাল্ব বা সে এনার্জি সেভিং বাল্ব, এগুলো ইউজ করতে পারি, অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। তারপর হচ্ছে রান্নার কাজে বিদ্যুৎ ইউজ না করে যেই গ্যাস ইউজ করতে পারি। তারপর হচ্ছে এয়ার কুলার, অপ্রয়োজনে আমার ধরো লাগছে না, তখন আমরা এয়ার কুলারটা ব্যবহার করছি। তো এইটা হচ্ছে আমরা যদি না করি, তখন কিন্তু বিদ্যুতের অপচয়টা রোধ হবে। তারপর অনেকে হচ্ছে ফ্রিজ কেনার সময় অপ্রয়োজনীয় সাইজে বিশাল ফ্রিজ কেনে, জাস্ট আত্মীয়দের দেখানোর জন্য, হ্যাঁ দেখো আমার বিশাল বড় ফ্রিজ আছে, এটুকু জাস্ট হচ্ছে মানুষের সামনে একটু ভাব নেওয়ার জন্য আমাদের পৃথিবীটাকে আমরা ধ্বংস করছি। সো তোমাদের কাছে মনে হতে পারে যে আমি একা কি করতে পারি। ভাই দেখো, সে একটা উক্তি আছে না যে বিন্দু বিন্দু পানি মিলে হচ্ছে সাগর তৈরি হয় না, কি জানি এই টাইপের কিছু একটা। সো তুমি যদি চেঞ্জ না করো, তাহলে পৃথিবীকে কিভাবে চেঞ্জ করবা তুমি, বা পৃথিবীটা কীভাবে পরিবর্তন হবে? প্রত্যেকেই যদি এইভাবে ভাবে যে হ্যাঁ আমি পরিবর্তন হব না, কি হইবে আমি চেঞ্জ হব না, আমি একা চেঞ্জ হলে কিছু হবে না, তুমি একা চেঞ্জ হলে কিছু হবে না, সবাইকে চেঞ্জ হতে হবে। বাট তুমি শুরুটা করো, তুমি ছোট পরিসর শুরু করো। এইটা কিন্তু এক ধরনের অপচয়। আর আমাদের ইসলাম ধর্মে কি আছে যে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তুমি যত বেশি অপচয় করবা, তুমি শয়তানের ভাই হয়ে যাবা। সো আমাদের ধর্মীয় দিক থেকেও কিন্তু এটা উচিত না যে অপচয় করা। সো আমরা চাইলেই কিন্তু এই অপচয়টা রোধ করতে পারি। জাস্ট হচ্ছে তুমি ধরো পড়াশোনা করতেছো, হঠাৎ করে বাইরে বেরিয়ে গেলা, ফ্যান লাইট চালিয়ে রেখে গেলা, এটা কি উচিত হয়? অবশ্যই উচিত না, কারণ হচ্ছে বিদ্যুতের অপচয়টা হচ্ছে। সো আমরা চাইলে আমাদের এই জিনিসগুলো পরিবর্তন করতে পারি। সো এই ছিল আজকের ক্লাসে
বিদ্যুতের কার্যকর ব্যবহার, অপচয় রোধে সচেতনতা। আর পুরো অধ্যায়টা আশা করি তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়েছে। সো আর একটা কথা প্রত্যেক ক্লাসে আমি বলে থাকি, প্রত্যেক ক্লাসের শেষেই কিছু বলে থাকি যে তোমাদের ভিতর অনেকেই ফার্স্ট হইতে চাও, তারপর হচ্ছে অনেক ভালো রেজাল্ট করতে চাও, বাট সেরকম কোনো পদক্ষেপ নাও না। একটা বিখ্যাত উক্তি আছে জানো, যে পৃথিবীতে সবচেয়ে বোকা ওই লোকটা যে স্বপ্ন দেখে কিন্তু সেই অনুযায়ী কোনো কাজ করে না। তুমি স্বপ্ন দেখছো, ভালো কথা, তোমার ভিতর পোটেনশিয়ালটা আছে। তুমি যখন অনলাইনে ক্লাস 8-এ পড়া অবস্থায় আমার ক্লাসটা দেখছো, তার মানে তোমার ভিতর পোটেনশিয়ালটা আছে, তুমি কিছু করতে চাও, কিন্তু টাইমটাকে ইউজ করো না। জাস্ট ক্লাস দেখলেই হবে, নিজেরও তো পড়তে হবে। অনেকেই ধরো ফার্স্ট হতে চাও বাট পারছো না, মন খারাপ আছে আমি পারছি না, বাট তুমি তোমার টাইমটাকে প্রপারলি ইউজ করছো না, তুমি চেষ্টা করছো না। চেষ্টা না করে চাইলেই কি হবে ভাই, পাওয়া যায়? চেষ্টা না করে পাইলে কি মানে পাওয়ার চিন্তা করো কিভাবে এটা পাবা তুমি? এখন বলতে পারো যে আল্লাহ আমাকে দেয় না কেন? আল্লাহ তোমাকে কেন দিবে? যেই ছেলেটা সারা রাত পরিশ্রম করে, সারা দিন পড়াশোনা করে, আমি সারাদিন পড়াশোনার কথা বলছি না, জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম, অনেক পরিশ্রম করে ধরো একটা ছেলে বা মেয়ে। এখন তুমি সারাদিন ফোন টিপো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, ফেসবুক চালাও বা গেমস খেলো, টিভি দেখো, যা খুশি করো, পড়াশোনার বাইরের সমস্ত কাজ করো। এখন ওই ছেলেটাও ফার্স্ট হইতে চায়, তুমিও ফার্স্ট হইতে চাও। এখন আল্লাহ কাকে ফার্স্ট বানাবে বা কাকে হচ্ছে বোর্ডে স্ট্যান্ড করাবে, কাকে ভালো রেজাল্ট করাবে? অবশ্যই তোমাকে না। তোমাকে যদি ফার্স্ট বানায়, তুমি পড়াশোনা করছো না, এবং ওই ছেলেটা বা ওই মেয়েটাকে যদি ফার্স্ট না বানায়, তাহলে ওই মেয়েটা বা ওই ছেলেটার সাথে বেইনসাফি করা হবে না? কিন্তু আল্লাহ কি কখনো এটা করবে? আল্লাহ কি কখনো কাউকে হচ্ছে তার প্রাপ্যের চেয়ে কম কিছু দেবে? হ্যাঁ, তুমি চেষ্টা করে অনেক সময় সফল না হতে পারো, এটা হতেই পারে, বাট চেষ্টা তো করো। তখন হচ্ছে নিজের প্রতি কোনো হচ্ছে গিল্টি ফিলটা থাকবে না যে হ্যাঁ আমি চেষ্টা করছি, মানে আমি আরেকটু চেষ্টা করলেই পারতাম, এই ফিলিংসটা থাকবে না। তখন মনে হবে হ্যাঁ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, আল্লাহ দেয় নাই বা কোনো কারণে পারিনি। চেষ্টাটা করো, স্বপ্ন দেখো, ঠিক আছে, তুমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারো। হ্যাঁ আমি বোর্ডে ফার্স্ট হবো, বোর্ডে স্ট্যান্ড করবো, আমি বড় কিছু করবো, আমি বুয়েটে চান্স পাবো, মেডিকেলে চান্স পাবো, ঢাকা ভার্সিটিতে চান্স পাবো, স্বপ্ন দেখতেই পারো, স্বাভাবিক। বাট সেই অনুযায়ী একটু হলেও কাজ করতে হবে। তোমরা যদি কাজই না করো, স্বপ্ন জাস্ট দেখেই যাও, এটা মানে আমি তো ছোটোবেলা থেকেই হচ্ছে মানে বাংলাদেশের সব স্টুডেন্টরাই মোটামুটি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, বাট এটার পিছনে কাজ করে না, বেশিরভাগই কাজ করে না। ভাই দেখো, এডমিশন টেস্ট হচ্ছে 3 মাসের খেলা না। তোমরা যখন ইন্টারের পরে এডমিশন টেস্ট দিবা, তখন হচ্ছে 3 মাসের গেম না, এটা হচ্ছে মোটামুটি এসএসসি থেকে শুরু হয়ে যায়। আরও ডিপলি বলতে গেলে এইচএসসি থেকে, জেএসসি মানে ক্লাস 8 থেকেই শুরু হয়। কারণ হচ্ছে এইখানে কিছু কিছু জিনিস বেসিক আছে, সো এইগুলো যদি ক্লিয়ার না হয় তুমি এসএসসিতে ভালো করবা না, এসএসসি তোমার বুঝতে অসুবিধা হবে। আবার এসএসসিতে যদি না বোঝো, তাহলে এইচএসসি বা ইন্টারে বুঝতেও তোমার অসুবিধা হবে। সো ওভারঅল তোমার লাইফটা হেল হয়ে যাবে এই জায়গা থেকে। আর বাংলাদেশে একটা স্টুডেন্ট যদি কোথাও চান্স না পায়, তার লাইফটা যে হেল হয়ে যায়, জঘন্য জাহান্নাম হয়ে যায় একটা, এইটা মানে আর বলার কিছুই নেই। সো স্বপ্ন দেখো, ঠিক আছে, আরও বড় বড় স্বপ্ন দেখো, এবং সেই অনুযায়ী একটু হলেও কাজ করো। আমি বলছি না যে তুমি সারাদিন বই নিয়ে পড়ে থাকবা, এইরকম মানে আমি এটা বিশ্বাস করি না যে সারাদিন পড়াশোনার দরকার। বাট তোমরা তো মানে বেশিরভাগ যারা আছো মফস্বলে যারা থাকো, ঢাকার 2-1 ভালো ভালো স্কুল কলেজ বাদে, তোমরা তো স্কুলে বেশিরভাগ সময় কাটাও না, স্কুলেই যাও না তোমরা, আমি জানি তো তোমরা স্কুলে যাও না, দিনের বেশিরভাগ সময় বাসায় থাকো। সো এইখানে যদি 3 থেকে 4টা ঘন্টাও তোমরা বইয়ের সামনে ইউজ করো, বই পড়ো, সো খুব একটা অসুবিধা কিন্তু হয় না। বাকি সময়টা কিন্তু অনেক বিশাল একটা সময় পড়ে আছে, সেটাই অনেক কাজ করতে পারো। সো এইটাই, স্বপ্ন দেখো এবং সেই অনুযায়ী কাজ করো এবং স্বপ্নকে পরিপূর্ণ করো। আমার এখানে কোনো স্বার্থ নাই, তুমি যদি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বোর্ডে ফার্স্ট হও, কিছু হবে না। জাস্ট তুমি যদি বলো যে হ্যাঁ ওই ভাইয়ের কথা শুনে ইন্সপায়ার্ড হয়েছিলাম, ওইটাই আমার সার্থকতা, আর কিচ্ছু না। সো দ্যাটস ইট। এই ক্লাসটা এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি কোন স্কুল থেকে বা কোন জেলা থেকে আমাদের ক্লাসটা দেখছো অবশ্যই জানাবা, কারণ তোমাদের কমেন্টগুলো আমাদেরকে অনেক ইন্সপায়ার্ড করে পরবর্তী লেকচারগুলো বানানোর জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।